সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আমরা এখনো একটা ঘোরের মধ্যে আছি 32 নম্বরের বাড়ির ঘটনাটা নিয়ে। আমাদের পরিচিত জন যেখানে যার সাথে কথা বলার চেষ্টা করি, দেশে বিদেশে যেখানেই আছেন, তাদের বেশিরভাগ এখনো পর্যন্ত এই ট্রমা থেকে কাটিয়ে উঠতে পারছেন না। কারণ এটা অভাবিত অকল্পনীয় একটা দৃশ্য বাংলাদেশের। এই ধরনের একটা বাড়ি সরকারি ব্যবস্থাপনায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে স্বাধীন বাংলাদেশে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত ভাইয়ের সাথে। আপনি অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার সময় দিয়েছেন। আপনাকে শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরও শুভেচ্ছা। মিল্লাত ভাই, সরাসরি এখানেই আসি। আপনি আসলে এই বাড়িটাতে প্রথম কবে গিয়েছিলেন আপনি? আমি প্রথম কবে গিয়েছিলাম সেটা স্মরণ করতে না কারণ খুবই ছোট ছিলাম। যখন স্বাধীনতা যুদ্ধ হয় বা তৎপরবর্তীকালে বঙ্গবন্ধু শাহাদত বরণ করেন, তখন আমরা খুবই ছোট ছিলাম, তখনকার স্মৃতি আমাদের মনে নেই। কিন্তু ইতিহাস পড়ে যা জেনেছি বা যা দেখেছি, যে বাংলাদেশের মানুষের এই মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বাধিকার সবকিছুর মূলেই এই বাড়ি থেকেই নেতৃত্ব দেওয়া হয়েছে। আপনি যদি চিন্তা করে দেখেন যে 70-এর দশকে বা আসলে 60-এর দশকে বলতে চেয়েছি, 60-এর দশকে বাঙালিদের যে এই যে জাগরণ, তার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য যারা ভূমিকা রেখেছেন, তারা কিন্তু এই বাড়িটিকে বাংলা ভাষায় তীর্থস্থান বলা যায় এ অর্থে, এ কারণেই যে এই বাড়ি থেকেই সমস্ত কিন্তু ঘোষণা যেত। আপনারা দেখেন সেই সেই সময়কার বিখ্যাত নেতার তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক থেকে শুরু করে শেখ ফজলুল হক মনি, সবাই কিন্তু সেইখান থেকে নির্দেশনা নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতেন। অর্থাৎ এটা যে বঙ্গবন্ধুর নিজের বাসভবন কিংবা কিংবা জননেত্রী শেখ হাসিনার পিতার ভবন, সেটি কিন্তু নয়। এটি হচ্ছে বাঙালি জাতির একটি গৌরবের জায়গা, বাঙালি জাতির একটি ইতিহাসের জায়গা। সেই জায়গাটিতে আজকে দেখি দুদিন ধরে মানুষ হাতুড়ি দিয়ে পিটিয়ে, এক্সকেভেটর দিয়ে বিভিন্ন ভাবে সেই বাড়িটিকে ধ্বংস করে দিল। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যখন দেখেছি, শান্তি পেয়েছিলাম যখন দেখলাম যে ওইখানে আর্মির কিছু সদস্য সেখানে গেলেন। আমি ভাবলাম হয়তো এই নৈরাজ্য সরকারের পক্ষ থেকেই হয়তো বা থামানো হবে। কিন্তু আমি ব্যথিত হলাম যখন দেখলাম যে তারা কোনো ভূমিকা না পালন করেই তারা সেখান থেকে চলে আসলেন। বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু একটা গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার। কিন্তু সেদিন আমি কি দেখলাম আমি এখনো নিজে বিশ্বাস করতে পারছি না। আমি সত্যিকার অর্থে অবিশ্বাসের দোলাচলে আছি বর্তমানে। আপনি দেখুন, 32 নাম্বার ভাঙা হচ্ছে। 32 নাম্বারের কথাটা একটু রাখি আমি। একটি সভ্য ভব্য দেশে কোনো মানুষের, 32 নম্বরে বাদ রেখেছি, কোনো মানুষের বাড়িতে ঘোষণা দিয়ে ভাঙা হবে এবং সেই ঘোষণায় সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে না। এটা আসলে কোন দেশে আছি আমরা? কে নিরাপদ? কিভাবে আমরা বেঁচে আছি? আমি আসলে বুঝতে পারছি না। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসেন, তখন অনেকেই মনে করেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী তিনি হয়তো দেশের শান্তি ফিরিয়ে আনবেন। কিন্তু সেই ডক্টর ইউনূস সরকারের সময় আমরা যখন এই অপকর্মগুলো দেখতে পাচ্ছি, বাংলাদেশের রাস্তা দিয়ে হিজবুত তাহির থেকে শুরু করে সেই আরবি উর্দু লেখা স্লোগান হচ্ছে, সেইখানে মানুষ পুড়িয়ে মানুষকে ভেঙে ফেলা হচ্ছে, মিছিল করা হচ্ছে। সেটা আমরা কোন দেশে বাস করি? আমরা তো চেয়েছিলাম একটি সুন্দর দেশ, যে দেশে সকলের অংশগ্রহণে আমরা দেশটাকে গড়ে তুলবো। জাতির পিতার তো এটি স্বপ্ন ছিল।
ভুল ভ্রান্তি মানুষের হয়, কিন্তু এত বড় ভুল ডক্টর ইউনূসের সময় মানুষ আশা করেনি। সেই জন্যই তাদের যে জনপ্রিয়তা ছিল একটি সময়, 5 তারিখের পরবর্তী সময় সেটি কিন্তু ফিকে হতে শুরু করেছে, এবং তারা অন্যায়, অবিচার, আবদারের কাছে মাথা নত করার জন্যই কিন্তু তাদের জনপ্রিয়তা আজকে শূন্যের কোটায় দাঁড়িয়েছে। হাবিবুল্লাহ, এইভাবে তো দেশ চলবে। এই বাড়িটা যারা ভেঙেছে তারা কিন্তু কয়েকদিন আগে থেকে ফেসবুকে ঘোষণা করছিল, এবং এই বাড়িটার সময় ঘোষণা করছিল, আজ রাতে এই সময় আমরা রওনা দেব, এবং সময় ঘোষণা করছিল। এবং কেউ কেউ বলার চেষ্টা করছিল তাদের মধ্যে, এমনকি প্রধান উপদেষ্টা প্রথম বিবৃতিতে এটা বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার বক্তৃতা ছাত্রলীগের উদ্দেশ্যে সেটা উস্কানি তৈরি করেছে, সেখান থেকে এই ঘটনাটা ঘটেছে। উনি বলার আপনি চেষ্টা করেন নাই, উনি বলেছেন। উনি তার বিবৃতিতে সুস্পষ্টভাবে প্রথম বিবৃতিতে সেটি বলেছেন। ঠিক আছে, বক্তৃতা ওর ঘোষণা আসলো রাত 9টার সময়। তার আগের দিনে বিভিন্ন সমন্বয়ক এবং সরকারের থেকে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত আছেন, প্রেস সচিব সহ, তারা কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করলো, এবং তারা বলল যে ওই দিন সর্বশেষ চিহ্ন মুছে দেওয়া হবে, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের সর্বশেষ চিহ্নটি মুছে দেওয়া হবে পাকিস্তানি কায়দায়। এবং আপনি যদি দেখে থাকেন, বিবৃতি দিয়েই শুধু নিবৃত্ত থাকে নাই, তারা তারা কর্মকাণ্ডটি ঘটিয়েছে। এবং বুলডোজার নিয়ে আসা সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া কখনো নিয়ে আসা সম্ভব কিনা এটা আপনিও বোঝেন, আমিও বুঝি। যখন তারা এখন বেকায়দায় পড়েছে, তারপর পর তারা 3টি বিবৃতি দিয়েছে, এবং বিবৃতি দিয়ে তারা দোষ খলনের চেষ্টা করেছে। জননেত্রী শেখ হাসিনা বক্তৃতা দিবেন 9টার সময়, তাহলে 7টা 50-এই কিভাবে তথাকথিত ছাত্র জনতা জানতে পারলো যে 7টা 50 মিনিটে তারা জানতে পারলো যে কিভাবে কি বক্তৃতা দিবে, এবং বক্তৃতার ভাঙচুর শুরু হয়ে গেল। সরকার যে বিবৃতিটি দিয়েছে সেটির সাথে তো সময় মেলে না আসলে। বক্তৃতা দেবেন 9টার সময়, যদি কোনো রিয়াকশন হয় বক্তৃতা শোনার পরে, কিন্তু তারা বললেন বক্তৃতা শোনার পরে এটা হয়েছে, কিন্তু এটা তো শুরু হয়েছে আরো 1 ঘন্টা 10 বা 20 মিনিট আগে। এই ধরনের মিথ্যাচার আসলে বাংলাদেশের জনগণ পছন্দ করে না। কেউ যদি কাউকে নিশ্চিহ্ন করতে চায়, সেটা বাংলাদেশের ইতিহাসে হয়নি, বরঞ্চ যারা নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাই বারবার বিপদে পড়েছে, যেটা ইতিহাসের সত্য। বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল এবং সর্ববৃহৎ এবং 75 বছরের পুরনো, তাদের যত কম জনসমর্থন থাকুক না কেন, তাও কখনো 35-40-এর নিচে নামে নাই। অর্থাৎ এই 18-20 কোটি মানুষের দেশে আপনি চিন্তা করলেও 5 কোটি কর্মী সমর্থক আওয়ামী লীগের রয়েছে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রয়েছে। তাদের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ যদি কেউ দেখতে না পারে, তাহলে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা হারাতে বাধ্য হয়েছে, আমি জানি না কার কপালে কি আছে। আপনি কি এই ঘটনার পর থেকে যাদের সাথে কথা বলছেন, আপনার কর্মী সমর্থকদের মাঝে, আপনার নিকটজনদের মাঝে, তারা কি বলছেন এটার দিন শেষে এটার প্রতিক্রিয়া কি দাঁড়াতে পারে জাতীয়ভাবে, সামাজিকভাবে? দেশের মেজরিটির জনগোষ্ঠীকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। আমি খুবই দুঃখের সাথে বলতে চাই, আমি আসলে ভিডিও ক্লিপগুলি দেখছিলাম, বিশেষ করে মেইন স্ট্রিম টিভি চ্যানেলে যে ইউটিউবে বিভিন্ন ক্লিপ দেয় সেগুলো দেখছিলাম, নিউজও দেখছিলাম। এবং সত্যিকার অর্থে আমার কাছে খুবই হাস্যস্কর মনে হয়েছে যে বাক স্বাধীনতার জন্য, যে ফ্রিডম অফ স্পিচের জন্য আওয়ামী লীগকে দোষারোপ করা হতো, বিভিন্ন দলকে দোষারোপ করা হতো, সেই মিডিয়া আজকে একটি জনগণের কথা প্রকাশ করে না বা করতে পারে না। আমি একজন প্রখ্যাত, যে টিভিটি সবচেয়ে বেশি চালু বলে মনে করেন, তার অন্যতম প্রধানকে ফোন করেছিলাম। উনি বলেছেন নো কমেন্টস। এই হচ্ছে বাংলাদেশের
সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলোর অবস্থা। যে দেশে বাক স্বাধীনতা নেই, যে দেশে মানুষ কথা বলতে ভয় পায়, যে দেশে মানুষ রাস্তায় বেরোতে ভয় পায়, এই ভয়ের সংস্কৃতি কখনোই দেশকে ভালোর দিকে নিয়ে যেতে পারে না। কিন্তু আওয়ামী লীগের মতো বিশাল একটা দল, এত কর্মী সমর্থক যে দলের, সেই দলের কয়টা মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়িয়েছে? খুবই দুঃখজনক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বরণের পরে 1975 সনে আমরা রাস্তায় কোনো প্রতিবাদ দেখিনি। এই 5ই অগস্টের পরে আসলে সারা দেশে যে ভয়ের সংস্কৃতি শুরু হয়েছে, বিচারের কথা যদি বলেন, আইন আদালতের কথা যদি বলেন, মানুষ অপরাধ করতেই পারে, আমি নিজেও অপরাধ করতে পারি, সেই অপরাধের শাস্তি হবে, এটাই স্বাভাবিক কোনো একটি দেশে। কিন্তু যদি অপরাধের করুক না করুক বিচারের আওতায় এনে তাদেরকে আগে থেকেই শাস্তি দেওয়া হয় বা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আপনাকে দোষী সাব্যস্ত করার ব্যবস্থা করা হয়, কিংবা ক্ষমতা কুক্ষিগত করে সেই ক্ষমতাকে আওয়ামী লীগকে দমন করার কাজে ব্যবহার করা হয়, তখনই সমস্যাটা হয়। আপনি দেখুন 5ই অগস্টের পরে 6 মাস চলে গেছে, নেতাকর্মীরা দিশেহারা, কোনো সন্দেহ নেই। নেতৃত্বের অভাব দৃশ্যমান, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আমি একটা কথা বলে রাখি, হয়তো 5ই অগস্ট কিংবা এ মাসে বঙ্গবন্ধু ভবন গত বুধবারে বৃহস্পতিবার যে তাণ্ডবটি চালানো হয়েছে, তাতে আওয়ামী লীগের নেতৃত্ব কি করবে আমি জানি না। আসলে তাদের সাথে সংশ্লিষ্ট তারা কি করতে চায় সে সম্বন্ধে আমার স্পষ্ট ধারণা নেই। তবে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের যারা তৃণমূল কর্মী, এটা তারা কোনোভাবেই ভালোভাবে নেয়নি, তাদের হয়তো শক্তি নেই। কিন্তু ভবিষ্যতে তারা যদি কখনো সুযোগ পায়, তারা ব্যালটের মাধ্যমে বা শান্তিপূর্ণ উপায়ে এর জবাব দিতে তারা প্রস্তুতি নিচ্ছে, এটা নিশ্চিত করে মনে রাখেন। তা আপনি বলছেন এর জবাবটা হবে ব্যালটের মাধ্যমে, এর এর প্রতিশোধটা হবে ব্যালটের মাধ্যমে। একটি দেশে, গণতান্ত্রিক দেশে কিভাবে এর প্রতিবাদ হতে পারে? কেউ যদি পায়ে কামড় দেয়, আপনি কি তার পায়ে কামড় দিতে যাবেন? আপনি সময় সুযোগ পেলে, যদি সুযোগ আসে, আমি জানি না যে বাংলাদেশে নির্বাচন কবে হবে, এক একজন এক এক কথা বলছেন, এবং সেই নির্বাচনটিও নিরপেক্ষ হবে কিনা তার আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ নির্বাচন কমিশনকে যখন ডক্টর ইউনূস বলেন 17 বছর হতে হবে ভোটারের বয়স, তখন নির্বাচন কমিশনার বলেন আমরা কিছু ইনস্ট্রাকশনের অপেক্ষায় করছি, আমরা কিছুটা ইনস্ট্রাকশন পেয়েছি, দেখি কি করা যায়। এই যদি নির্বাচন কমিশন হয়, তাহলে অতীতের নির্বাচন কমিশনের সাথে তার পার্থক্যটা কি রইল? যদি যে কারণে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, বাংলাদেশের মানুষ যদি তার চেয়ে ভালো কিছু না দেখতে পায়, তাহলে কেন সরকার পরিবর্তনের জন্য এই আন্দোলনটি করা হলো? যে বৈষম্য বিরোধীর কথা বলে আন্দোলনটি চালু করা হলো, সেই বৈষম্য তো এখন সবচেয়ে বেশি আমি দেখলাম ক্যাডারদের, তাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত শুধুমাত্র জনপ্রশাসনের ক্যাডারদের 50% রাখা হয়েছে, বাকি সম্ভবত 28টি বা 38টি ক্যাডার রয়েছে, তাদের জন্য রাখা হয়েছে 50%, অর্থাৎ 2%-এরও কম। এটা কোন ধরনের বৈষম্য বিরোধী আমি তো বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না যে কয়দিন আগে আকমা মোজাম্মেল হোসেনের বাড়িতে আক্রমণ করতে যারা গেল ছাত্র জনতার নামে, তাদের যখন এলাকাবাসী প্রতিহত করলো, তাদেরকে তাদেরকে আসামি করে এখন সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন আমাদের সেই প্রখ্যাত স্বরাষ্ট্র উপদেষ্টা, যার জানাজা ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি চিটাগাং এবং বিভিন্ন জায়গায় হয়ে গেছে। এই জানাজা প্রাপ্ত ব্যক্তিবর্গরা কি করবেন আমি আসলে জানি না। 32 নম্বর প্রসঙ্গটা আমরা শেষ করি। 32 নম্বর যারা ভেঙেছে তারা যেটা বলেছে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আওয়ামী লীগের সিম্বল তারা বলতে 32 নম্বর গণমুক্তিযুদ্ধের সিম্বল হচ্ছে 32 নম্বর, এটাকে ভেনিশ করে দিতে হবে
আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেবে তারা। বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না, আওয়ামী লীগের নামে কাউকে তারা রাজনীতি করতে দিবে না, এই তাদের ঘোষণা। এবং ইলেকশন নির্বাচন কমিশনার কয়েকদিন আগে বলছিলেন, আভাস দিচ্ছিলেন নির্বাচনের আগে আওয়ামী লীগকে করা হবে, নিবন্ধন থাকবে কিনা আওয়ামী লীগ। একজন উপদেষ্টা, শিশু উপদেষ্টা কয়েকদিন আগে বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজ চলতে চান, যে কোনো সময় ঘোষণা আসতে পারে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায়, আপনাদের এই 5-10 কোটি কর্মী সমর্থক, এরা এদের জন্য কোথায় যাবে, কি করবেন আপনারা তাহলে? ক্ষমতা যখন কি বলবো বানরের হাতে পড়ে, তখন বিভিন্ন ঘটনা ঘটতেই পারে। তো সেই ঘটনা যদি তারা ঘটানোর চেষ্টা করে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই 32 নাম্বার ভাঙার পর আগের যেমন উৎসাহ উদ্দীপনা ছিল, আগে যেমন বিবৃতির খেলা ছিল, পরবর্তীতে কিন্তু বিবৃতির ভাষা চেঞ্জ হয়ে গেছে। আমি জানি তারা চেষ্টা করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমি জানি মানে আমি বিশ্বাস করি। কি জন্য বিশ্বাস করি? কারণ আমি জানি তাদের যা জনসমর্থন, যদি কোনোভাবে একটি নির্বাচন হয়, সেই বৈষম্য বিরোধী ছাত্রদের সংখ্যা 0 থেকে 0 পর্যন্ত যেতে পারে, তার বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে তাদের ডাকা মিছিলে আমি হাজার হাজার লোক দেখেছি, লাখ লাখ লোক দেখিনি, হাজার হাজার দেখেছি। এখন ডাকলে 100 জনও আসে না। আপনি গতকালকে টিভি ফুটেজ, পরশু দিনের টিভি ফুটেজ গুলো চেক করে দেখেন। তারা এখন ভর করছে হয়তোবা জামাত ইসলামের উপর, হয়তোবা প্রশাসনের উপর। এবং আমি সবচেয়ে গাজীপুর অঞ্চলের ডিআইজির কথায় আমি খুবই অবাক হয়েছি, যে পথ টিকিয়ে রাখার জন্য মানুষ কতটা নিচে যেতে পারে। আপনি যদি দেখতে থাকেন যে ওইখানকার ওসি, আমি জানি না সে ভালো কি মন্দ, আমি আমি আসলে কিছু জানি না, কিন্তু সে এই হামলাকারীদের বাঁচানোর জন্য তাকে নাকি সাসপেন্ড করা হয়েছে। এই যদি দেশের অবস্থা হয়, তখন কেউ সরকারি অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না, এটা নিয়ে আওয়ামী লীগের কর্মীরা খুব একটা মাথা ঘামাচ্ছে বলে আমার মনে হয় না। তবে আমি তো আর নেতা পর্যায়ের কেউ না, বা সিদ্ধান্ত নীতি নির্ধারী পর্যায়ের কেউ না। সুতরাং এ ব্যাপারে আমি একটি কথা বলতে পারি, যাদের অন্তরে আওয়ামী লীগ আছে তাদের অন্তর থেকে আওয়ামী লীগ কখনোই বের করে সম্ভব সম্ভব হবে না, এটা নিশ্চিত থাকেন আপনি। এবং তাদের সংখ্যাটা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী। ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে যে তারা যেটা ভয় পেয়েছিল যে প্রটেস্ট হবে, সেটা কিন্তু হয় নাই। কাজেই তারা মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ করলো, সেটা হবে না। এটা হতে পারে, বিরাজনীতিকরণের একটা পার্ট সবসময় চলছিল। -2 ফর্মুলা বাংলাদেশের সবসময় চলছিল বছরের পর বছর, কখনো তারা সফল হয়েছে, কখনো তারা সফল হতে পারে নাই। আওয়ামী লীগকে, ওই যে একটা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, যে একটা আখ খেতে 3 জন চুরি করে একসাথে খায়, তখন মালিক বুদ্ধি করে একজনকে বললো, তোমরা 2 জন খাও, কিন্তু ওকে দিও না, ওকে প্রথমে পিটালো। পরে দ্বিতীয় জনকে, 2 জনকে ভাগ করে একজনকে পিটালো, পরে তৃতীয় একা যখন ছিল তাকে। তো বাংলাদেশে যদি এটা শুরু হয়, এটা বিএনপি বা অন্য কোনো গণতান্ত্রিক দলগুলোর জন্য সুখকর হবে না। কারণ আওয়ামী লীগকে কোনোভাবে যদি কিছু করতে পারে, পরবর্তী টার্গেট হবে সেই সমস্ত বড় দলগুলো। এটা আমার ধারণা। আপনি আরেকটা ব্যাপার মিল্লাত দেখবেন, আপনি সারা দেশে আওয়ামী লীগের এখন পর্যন্ত যে প্রোগ্রাম গুলো হচ্ছে, জয় বাংলা স্লোগান লেখা, তারপরে পোস্টার লাগানো, লিফলেট বিলি করা, একটা নতুন একটা টিম আওয়ামী লীগের সারা দেশে মাঠে ঘাটে কাজ করছে, নেতৃত্ববিহীন, কোনো পরিচিত নেতা নেই কিন্তু আওয়ামী লীগের। এবং এই নেতৃত্ববিহীন টিমটা এই ঘটনার মাধ্যমে, এটা মনে করেন 32 নম্বর ভাঙা হয়েছে, সারা দেশে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে নতুন করে হামলা শুরু হয়েছে, অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এটা কি ওই নতুন টিমটাকে স্তীমিত করে দিতে পারে? এ কথা সত্য যে আওয়ামী লীগের এখন প্রকাশ্য কোনো নেতৃত্ব নেই। কেউ দেশে আত্মগোপন করে আছেন, কেউ জেলখানায় আছেন, কেউ বা বিদেশে আত্মগোপন করে আছেন। এ কথা এটাও সত্য যে দীর্ঘ সময় ক্ষমতার থাকার কারণে
আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং আওয়ামী লীগ সম্বন্ধে মানুষের একটা কিছুটা হলেও, সকল মানুষের না, কিছু মানুষের বিরূপ ধারণা হয়েছিল, এ নিয়ে সন্দেহ করার কিছু নেই। এ কথাও সত্য যে ব্যাংক লুটের কথা বলা হয় কিংবা সিন্ডিকেটের কথা হয়, কথাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে বলা হয় এবং সেটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু আপনি এখন বলুন, যে কথাগুলো আওয়ামী লীগকে বলে বিতাড়িত করা হয়েছে, সেই সময় জনগণ যতটুকু স্বস্তিতে ছিল, শান্তিতে ছিল, এখন কি তার চেয়ে বেশি স্বস্তিতে আছে, শান্তিতে আছে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের তো একই অবস্থা, এর মধ্যেও শুনেছি অনেককেই লোন দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে। এছাড়া এর মধ্যেও শুনেছি যে আহ রিজার্ভ কিছুটা হয়তো বা 20 মিলিয়নের কাছাকাছি আছে, কিন্তু অর্থনৈতিকভাবে তো দেশটি ধ্বংস হয়ে যাচ্ছে এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে। তাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি ডেভিল হান্ট বলেন বা শয়তানের সন্ধান বলেন, সেটা যদি সত্যিকার অর্থেই করা হয়, তাহলে থানা থেকে যারা অস্ত্র লুট করেছে তাদের নিশ্চয়ই গ্রেপ্তার হতে দেখবো। যাদের কাছে দলমত নির্বিশেষে অবৈধ অস্ত্র আছে তাদেরকে দেখব। যারা 5ই অগাস্ট পূর্ববর্তী এবং পরবর্তীকালে সন্ত্রাসের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, লুটতরাজের সাথে জড়িত, অগ্নিসংযোগের সাথে জড়িত, তাদেরকে আমরা শায়েস্তা হতে দেখব। কিন্তু আলামত দেখে তো সেটা মনে হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আমি দেখলাম গাজীপুরে সম্ভবত 60 জনের বেশি যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের 2জন বাদ দিয়ে সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী। সারা দেশের খবর এখন আমি পাইনি। সুতরাং যদি আওয়ামী লীগকে দমানোর জন্যই এটি করা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে এটি আসলে কতটুকু সফলতার মুখ দেখতে হবে, ভবিষ্যতে সেটা বলে দিতে পারবে। আপনার এলাকায় কি গ্রেপ্তার অভিযান চলছে? আপনার এলাকার খবর কি? আমি শুনেছি কামারখন্দে গতকাল রাতে একটি ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে এখন পর্যন্ত আমি কিছু শুনিনি। তবে আমি কথাও শুনেছি যে সকলে, শুধু এলাকা না, সারা বাংলাদেশে এই অবস্থা। সারা বাংলাদেশের খবরটি আমি এখনো পাইনি, নিতে পারিনি আসলে। তবে আমি না, নজর রাখছি। গ্রেপ্তার করার মতো লোকজন এলাকায় নেই, এটা কি বাস্তব? গ্রেপ্তার করতে হতে লোকজন লাগে না। আপনাকে একটা উদাহরণ দিই। 4 অগাস্ট সিরাজগঞ্জে 29 জন মানুষ মারা গেছে। 15 জন পুলিশ, 3 জন বিএনপি নেতাকর্মী, 9 জন আমাদের নেতাকর্মী। রায়গঞ্জে তাদেরকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য লীগের নেতাকর্মী। তারা পরিবার মামলা করতে সাহস পাচ্ছে না। সিরাজগঞ্জের এমপি, আমি যে নির্বাচনী এলাকার এমপি, জান্নাতারা হেনরির বাড়িতে 3 জনকে পুড়িয়ে মারা হয়েছে। তারা মামলা করতে পারেনি, তাদের ভয়ভীতি দেখিয়ে এখন তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য করা হচ্ছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। পুলিশের যে 15 জন মারা গেছে, তাতে 4 জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এনায়তপুর থানার, সাথে আরো 2 জন, এবং 6,000 অজ্ঞাতনামা করা হয়েছে। সিরাজগঞ্জ বিএনপির যে অঙ্গ সংগঠনের 3 জন মারা গেছে, তাদের যে মামলাটি করা হয়েছে তাতে আমাকে 1 নাম্বার আসামি করা হয়েছে। আপনি এখন, এবং তার সাথে আরো হয়তো 60-70 জন, টোটাল 3টে মামলায় হয়তো 450 জনের নাম উল্লেখ করা হয়েছে, আর 450 থেকে 500 অজ্ঞাতনামা উল্লেখ করা হয়েছে। আপনার এখন আপনি মোট বলুন, কয়টি মামলা আপনার বিরুদ্ধে এখন? আমার বিরুদ্ধে আমার জানা মতে এখন পর্যন্ত 6টি মামলা। সেটি 3টি খুনের মামলা 4 তারিখে, একটি তথাকথিত ক্রস ফায়ারে নিহত হয়েছিল 2014 সনে, সেই খুনের মামলায় আমি 1 নাম্বার আসামি। 5 নাম্বার হচ্ছে যে ঢাকাতে 28 অক্টোবর 2023-এ যে বিএনপির জনসভা হয়েছিল, সেই জনসভায় সিরাজগঞ্জে একটি লিস্ট এসেছে 13 জন আসামি, তার মধ্যে আমি 1 নাম্বার আসামি। সেই জনসভা নাকি ভাঙতে গিয়েছিলাম। মানে এই ধরনের হাস্যস্কর মামলা। আরেকটি মামলা আছে, সেটি হচ্ছে জামাতি ইসলামের এক কর্মী মামলা করেছে। সেটি হচ্ছে যে তাকে নাকি কোনো একটা হোটেল থেকে ধরে নিয়ে যে থানার সামনে নিয়ে যে গুলি করা হয় পায়ে, সেটাতে আমি হুকুম দিয়েছি।
অথচ তারাই প্রথমে এসপি সহ পুলিশের 11 জনকে আসামি করে মামলা করেছিল, কিন্তু সেই মামলা থানা গ্রহণ না করায় সেই এসপি, এএসপি, ওসি তারা বাদ দিয়ে তখন আমার নামকে 1 নাম্বার দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসা এখানে খুব সূক্ষ্মভাবে কাজ করছে। ঢাকায় অবস্থানরত সিরাজগঞ্জের একজন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আছেন, তিনি তার কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তার এলাকায় চান না সিরাজগঞ্জ কামারখন্দে। সেই জন্য মামলাগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে, এবং এই যে আজকে কথা বললাম, হয়তো কাল পরশু আরো 2-3টি মামলা হয়ে যাবে, আমি এটা মনে করি। সুতরাং এখন মামলা দিতে তো আর কিছু করতে হয় না, শুধু নামগুলো বসিয়ে ডকুমেন্ট তো তৈরি করাই থাকে, এইগুলো হচ্ছে। তা আপনি সুতরাং কিন্তু খুনের মামলা আপনার নিজেকে কি এখন খুনি খুনি মনে হলো? আমি রাত্রে যখন শুয়ে শুয়ে চিন্তা করি যে কিভাবে খুনটা হলো, কারণ 4 তারিখের 11টা 40 মিনিটে আমি তখন আমার পাসপোর্ট কালেক্ট করতে একটা এম্বাসিতে গেছি। সেই সময় আমি ঢাকা থেকে কিভাবে খুন করলাম আমি এখনো মিলাতে পারিনি, হয়তো মিলাতে পারবো, 6 মাস গেছে তো, 2-1 বছরের মধ্যে মিলাতে পারবো। কিংবা 14 সনের পুলিশের ক্রস ফায়ারে বা তথাকথিত ক্রস ফায়ার, র্যাবের ক্রস ফায়ারে যে লোকটি মারা গেল, যেটা পত্রপত্রিকায় এসছে, প্রথম আলো থেকে সব পত্রপত্রিকায়, শেখাকে র্যাবের মাধ্যমে আমি কিভাবে র্যাবের সাথে জয়েন করে কি করলাম আমি এখনো এটা মিলাতে পারিনি। তৃতীয়ত, আমি যদি কাউকে পায়ে গুলি করি, আমি কি থানার সামনে নিয়ে পায়ে গুলি করব কেন? আমার এত ইচ্ছা হলো কেন যে আমি থানার সামনে নিয়ে করব? এবং সকলেই জানে যে ওইটা পুলিশের, সরাসরি পুলিশের ইন্ধন ছিল, পুলিশ এগুলো করেছে, কিন্তু তাদের নামে মামলা দেওয়া সম্ভব না। আর এবং সবচেয়ে সুবিধাজনক খবর যে প্রত্যেকটাতেই আমার টিভি, নিউজ পেপার কাটিং এ দেখা যাচ্ছে আমি ওই সময় হয়তো 200 কিলোমিটারের মধ্যে ছিলাম না, আমি হয়তো মিসাইল দিয়ে কিছু করার চেষ্টা করেছি। অথবা 28শে অক্টোবর 2023, সেই দিন আমি আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন ধরনের প্রোগ্রামে ব্যস্ত, তো সেইখান থেকে জনসভা, লাখ লাখ লোকের জনসভাটা ভেঙে দিলাম। আসলে নিজের মাঝে মাঝে গর্বই হয়, এত বড় কাজ করেছি নিজেই জানি না। এবং এই ধরনের এখনো চিন্তা করে আমি মিলাতে পারছি না যে আসলে ডিজিটাল যুগ হওয়ার কারণে অনলাইনে যেমন আপনার সাথে কথা বলছি, কাজগুলো অনলাইনে করেছি কিনা আমি আসলে বুঝতে পারছি না। এটুকু আমার বোঝার ভুল, হয়তো ভবিষ্যতে কখনো উত্তর দিলে আমি বলতে পারবো যে হয়তো বা এভাবে সম্ভব, কিন্তু আমার ব্যক্তিগত সম্পৃক্ততা আমি এর সাথে এখনো খুঁজে বের করতে পারিনি। এই হচ্ছে গায়েবী মামলা। আমি আওয়ামী লীগের সময় বলতাম, আপনি সিরাজগঞ্জে 52টি মামলা হয়েছে, 3,000 নামী আসামি, 13,000 হচ্ছে অজ্ঞাতনামা আসামি। একটা জেলাতেই যদি এটি হয়ে থাকে, সারা বাংলাদেশের অবস্থা বুঝে দেখেন। এবং আমি আমাকে কেন আত্মগোপনে থাকতে হচ্ছে? এ কারণে থাকতে হচ্ছে, আমি যদি যে মামলা ফেস করি, আমাকে তো জামিন দেওয়া হবে না। আমাকে এই অপরাধে, যেটি আমি কখনোই করিনি, সেই অপরাধে আমাকে প্রতিটিতেই 6 ঘন্টা করে, 6 দিন বা 7 দিন করে রিমান্ডে নেওয়া হবে, এবং 4-5 সপ্তাহ, 6-7 সপ্তাহ আমার রিমান্ডেই কেটে যাবে। আর জামিন, আদালতে তো হামলা হতে পারে আপনার উপর। আদালতে হামলা হতে পারে, সেটা কোনো হয় মেনেই নিলাম, কিন্তু আদালত নিরপেক্ষ না থাকার কারণে আদালত যে জামিন দিবে না তাও তো হবে না। এখন আপনি বলুন, এবং জেল গেট থেকে কোনো কারণে যদি জামিন পেয়ে জেল গেট পর্যন্ত পৌঁছতে পারি, আরো 3টি মামলা যে আমার নামে দিবে না, আরো 5টি মামলা যে আমার নামে দিবে না, এটা কিভাবে নিশ্চিত হব? সরকারি লোকজন বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে মার্চ মাস থেকে শেখ হাসিনার বিচার শুরু হবে। এই বিচার প্রক্রিয়াটা কিভাবে মোকাবেলার ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? কিভাবে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ? আমি আসলে বলতে পারি, নীতি নির্ধারক পর্যায়ের আমি কেউ না দলের, সুতরাং আমার এ ব্যাপারে মতামত দেওয়াটা খুবই কঠিন। সেই আদালতে বিচার হচ্ছে শেখ হাসিনা, যে আদালতে তিনি যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন। ধর্ম উপদেষ্টা বলেছেন যে রশিতে নিজামী, মুজাহিদ, মীর কাসেম আলী এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রশিতেই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে। আচ্ছা, আপনি তো সাংবাদিকতায় অনেক স্বনামধন্য, সারা পৃথিবীর খোঁজ খবর রাখেন, আপনি বলুন, কোন অভিযুক্ত যদি আদালতের মাধ্যমে
অপরাধ প্রমাণ না হয়, তাকে কি আপনি আগে থেকেই ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত দিতে পারেন? আপনি বলুন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি এটাই তো আইন কি বলে। বাংলাদেশ না? এটাই তো বাংলাদেশ। এটাই যদি বাংলাদেশ হয়ে থাকে, তাহলে তো সবকিছুই সম্ভব। সুতরাং তারা, কেউ যদি আমি কাউকে একটা ফাঁসি আমি দিতে চায়। আমি একটা ঘটনা বলি, অস্ট্রেলিয়াতে একটা ঘটনা বলি। অস্ট্রেলিয়াতে একবার কাজী জাফর আহমেদ, বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন এরশাদ আমলে। সিডনি মর্নিং হেরাল্ডে, সিডনি মর্নিং একটা লিড নিউজ হলো, করাপ্ট পিএম ওয়েলকাম অস্ট্রেলিয়া। মানে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, এমন একটা দুর্নীতিবাজ লোক এখানে তাকে ওয়েলকাম করবে, মানে সে এখানে পার্মানেন্ট রেসিডেন্ট ছিল। কাজী জাফর, তার মেয়েরা এখানে থাকতেন এবং চিকিৎসার জন্য সবসময় এখানেই আসতেন পার্মানেন্ট রেসিডেন্ট, যেহেতু এখানে চিকিৎসাটা ফ্রি, পার্মানেন্ট রেসিডেন্ট দেয় আর কি। পরে ওই মামলাটা নিয়ে ওই পত্রিকা একটা করতে, সমঝোতায় বাধ্য হলো কাজী জাফরের সাথে। কারণ হচ্ছে ওই পত্রিকার রিপোর্টে ওই লাইনটা ছিল না, কাজী জাফরের এই মামলাটা যে বাংলাদেশের উচ্চ আদালতে স্টে অবস্থায় ছিল। স্টে অবস্থায় থাকা মানে হচ্ছে মামলাটা নিষ্পত্তি হয় নাই। শুধুমাত্র এই কারণেই তাকে এই কাজী জাফরের সাথে বেশ বড় অঙ্কের টাকায় কিন্তু সমঝোতা করতে হয়েছে ওই পত্রিকাকে আর কি। বাংলাদেশে এখন আপনাদের তৈরি মিডিয়াগুলা আপনাদের মিডিয়া ট্রায়াল করছে প্রতিদিন, কিন্তু আওয়ামী লীগের কোনো একটা ফোরাম থেকে এই মিডিয়া ট্রায়াল নিয়ে কোনো চেষ্টাও আমরা দেখছি না। কোর্টে যেতে হবে, কোথায় যেতে তো হবে, চেষ্টা দিচ্ছি না কিন্তু। আপনি দেখেছেন যে 5ই আগস্টের পরে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আওয়ামী লীগের সমর্থক কর্মী, সেটা বিচার 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 মানে আইনজীবী হোক কিংবা অন্য কেউ হোক, অনেক কিন্তু কোর্টে যেতে হচ্ছে না, এবং কোর্টে গেলে হেনস্থা হতে হচ্ছে। আপনি দেখেছেন সিরাজগঞ্জে কয়েকদিন আগে আহ আইনজীবী সমিতি নির্বাচন ছিল। সেই নির্বাচনে প্যানেল রেডি করে আওয়ামী লীগ যখন পরবর্তী দিনে জমা দিবে, সেই দিনটিতে তাদের যে সহপ্রতি প্রার্থী ছিলেন তাকে হেনস্থা করা হয়েছে, এবং কোনো নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি। এই যদি অবস্থা হয়ে থাকে, তাহলে বলেন, মানুষের তো জীবন একটাই, কে সাহস করে নামবে এদের বিরুদ্ধে? কিন্তু আপনি তো সেই দল, আপনি তো বাংলাদেশের কোনো সাধারণ দল না। আপনি সেই দল, যেই দল জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছিল। সেই দলের নেতা কর্মীরা, সেই নেতারা যদি এই ভয় পায়, তো বাংলাদেশের মানুষের মুক্তি কিভাবে সম্ভব? আপনি একদম সঠিক বলেছেন। শুধু মহান মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন, এর চেয়ে বড় অর্জন কিছু হতে পারে না। কিন্তু তার পূর্বেও যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন এবং তার পরবর্তী আন্দোলনগুলো, সেটাতেও কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। এমনকি স্বাধীনতা পরবর্তী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনেও, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সেই দলটি হঠাৎ বিপর্যয়ের মুখে পড়েছে। এদিকে নৈতিক জায়গাটা দুর্বল হয়ে গেছে দলটি। আহ এইটা কিছুটা হয়তোবা আহ সময় দিতে হবে, বুঝতে হবে। এটা তো স্বাভাবিক, আমাদেরকে প্রকাশ্য নেতৃত্ব না থাকার কারণে, নেতাকর্মীরা তৈরি থাকার কারণেও তারা আজকে প্রতিবাদ করতে পারছে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই দেখেন, বিএনপি 16-17 বছর ক্ষমতার বাইরে ছিল, প্রকাশ্য নেতৃত্ব মানে মূল নেতৃত্ব না থাকার কারণে তারা কিন্তু খুব সুবিধা করতে পারেনি। এবং এই যে 5ই আগস্টের যে পরিবর্তনটি হলো, সেটিতেও কিন্তু তারা পরবর্তীতে সহযোগীর ভূমিকা পালন করেছে, কিন্তু তারা তারা সুবিধা কিন্তু করতে পারে নাই, তারা সুবিধা করতে পারে নাই। আপনারাও যথেষ্ট অসুবিধার সৃষ্টি করেছেন, সেই ফল কি ভোগ করছেন? আমরা একটি কথা মনে রাখতে হবে, আমি কিন্তু প্রথমেই বলেছি যে রাজনীতিতে কাউকে ধ্বংস করা যায় না, এবং এটা আমি বুঝে শুনেই বলেছি। সেই জন্য 15 বছরে, 16 বছর, 17 বছরে বিএনপি কিন্তু দাঁড়িয়ে আছে।
সুতরাং কেউ যদি মনে করে 17 মাসে বা 2 বছরে বা 3 বছরে আওয়ামী লীগের মতো একটি সুসংগঠিত দলকে, যার তৃণমূল পর্যন্ত বিস্তৃতি রয়েছে, তাদেরকে শুধুমাত্র কথার মাধ্যমেই ধ্বংস করে দেওয়া হবে, সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত তাদেরকে আমি চিন্তা করতে অনুরোধ করব দ্বিতীয়বার। সাম্প্রতিক সময়ে আমরা বিএনপিকে একটা পরিবর্তিত রাজনৈতিক দল হিসেবে দেখেছি। বিএনপি সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া, কবর দেয়া এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি রাষ্ট্রপতিকে অপসারণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি নেতারা বলেছেন, মহাসচিব বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা না, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না। সেই দলটা কিন্তু 32 নম্বর ধ্বংস ইস্যুতে কোনো স্পষ্ট কথা বলেনি অফিসিয়ালি। এটা কেন মনে হলো আপনার? বিএনপি কি ভাবছে এটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না, কারণ তাদের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতা না থাকার কারণে। তবে একটি কথা বলবো, বিএনপি আগের চেয়ে অনেক ম্যাচিউর পলিটিক্স করছে এবং বিএনপি ভাবছে, প্রথমত 5ই অগস্ট পরবর্তীতে যেভাবে মনে হয়েছিল যে বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে, সেটা কিন্তু ধোঁয়াশার মধ্যে আছে এই মুহূর্তটিতে। এবং এই ধোঁয়াশার কারণেই বিএনপি আজকাল যে বক্তৃতা বিবৃতিগুলো দিচ্ছে খুবই পরিমিত, এবং তারা ধীরে ধীরে আগানোর চেষ্টা করছে যৌক্তিক পরিণতির দিকে। তারা ভাবছে যে কোনো সময়, যেভাবে দেশ চলছে, যে কোনো জিনিস হাতছাড়া হতে পারে যে কোনো সময়। আর 32 নম্বর সম্বন্ধে তারা বিবৃতিটি কেন দেয়নি, বা সুস্পষ্টভাবে দেয়নি বলতে পারেন, সেটা আমার আসলে বোধগম্য নয়। এ কারণেই যে তাদের পার্টির যিনি প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু এই বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং তারা নিজেদেরকে এখনো মুক্তিযুদ্ধের, আমরা কি বলি সেটা না, তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে বিভিন্ন জায়গায় দাবি করে, মুক্তিযুদ্ধের দল বলে দাবি করে। সুতরাং সেই দাবিটি যদি তাদের সত্য হয়ে থাকে, যে বাড়িটি মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার, যেইখান থেকেই মুক্তিযুদ্ধ পরবর্তী 25শে মার্চ পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে, সেইখানে সুস্পষ্ট বক্তব্য যে কোনো সাধারণ মানুষ আশা করবে যে কোনো গণতান্ত্রিক দল মতের মানুষের কাছ থেকে। সিরাজগঞ্জের যে থানায় পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে, বিএনপির একজন নেতা সম্ভবত এটার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে বক্তব্য দিয়েছিলেন। সেখান থেকে তারা কি পিছিয়ে গেছেন? বিএনপির নেতা হচ্ছে বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সে সুস্পষ্টভাবে বলেছে, এনায়েতপুর থানায় যে 15 জন পুলিশকে হত্যা করা হয়েছে, তাদের হত্যার মাধ্যমে তারা পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। পরবর্তীকালে এইটা একটা স্টেটমেন্ট হয়ে যায়, যেটা ভবিষ্যতে হয়তো তার বিরুদ্ধে যাবে, কিংবা হয়তোবা যখন এই কেসটি উঠবে তখন এই স্টেটমেন্ট কি ইম্পর্টেন্ট হিসেবে সে বিপদে পড়তে পারে। সে আবেগের বশবর্তী হয়ে মনের কথা বলে দিয়েছে। পরবর্তীতে যখন ফলাফল বিবেচনা করেছে, তখন সে কথাটা উল্টানোর চেষ্টা করেছে, কিন্তু এটা ডকুমেন্টেড, এই ডকুমেন্টটা থাকবে। এবং সে সে নিজে ফেসবুকে এটা পোস্ট করেছিল। বৃহত্তর পাবনা বৃহত্তর পাবনার নেতা এম মনসুর আলী, মোহাম্মদ নাসিম বা ডেপুটি স্পিকার টুকু সাহেব সহ অনেক বেশ গুরুত্বপূর্ণ নেতা বৃহত্তর পাবনা থেকে এসেছেন অনেকদিন। সেই বৃহত্তর পাবনায় আগামী দিনে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দলে একসময় খুবই শক্তিশালী ছিল। আওয়ামী লীগ বিরোধী দলে কি ভূমিকা রাখতে পারে আমরা সাংবাদিক হিসেবে একসময় দেখেছি। তা ক্ষমতায় এই প্রজন্ম কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলের ভূমিকা দেখেন। সেই বিরোধী দল আওয়ামী লীগ এই বৃহত্তর পাবনায় আগামী নির্বাচনে যদি নির্বাচন করার সুযোগ পায়, কি মনে হয় আপনাদের, ঘুরে দাঁড়াতে পারবেন? প্রথমত হচ্ছে,
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কিংবা সাধারণ সম্পাদক সাবেক আব্দুর রশিদ তর্কবাগীশ, তারা কিন্তু এই সিরাজগঞ্জের মানুষ। তাদের জন্ম বেড়ে ওঠা সিরাজগঞ্জ। শহীদ এম মনসুর আলী জাতীয় নেতার অন্যতম নেতা, তিনি মোহাম্মদ নাসিম এবং শামসুল হক টুকু যার নাম বলেছেন, তারা একজন শুধু বেঁচে আছেন এবং জেলে আছেন, শামসুল হক টুকু। বাকিরা আজকে দুনিয়াতে নেই, আল্লাহ তাদের রুহে মাগফিরাত কামনা করি। সেই তাদের জন্মভূমি বা তাদের সেই রাজনৈতিক এলাকার মানুষ ঘুরে দাঁড়াবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাতে আপনি যে নির্বাচন বলছেন, সেটা কি ধরনের নির্বাচন? নির্বাচন তো বাংলাদেশের অনেক নির্বাচনই প্রশ্নবিদ্ধ। এটা কি প্রশ্নমুক্ত নির্বাচন, নাকি প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে? সেটুকু যদি বলেন তাহলে আমি অবস্থানটা আরো পরিষ্কার করতে পারবো। ৩২ নম্বর বাড়িটি একসময় দাঁড়িয়েছিল ৩২ নম্বরের বাড়ির সামনে প্রতি বছর 15 আগস্ট নানা সময় নানা প্রোগ্রাম হতো এবং এক ধরনের স্থায়ী প্যান্ডেল ছিল ওই এলাকায়। ৩২ নম্বরে বাংলাদেশের যারা সফরে এসেছিলেন, সর্বশেষ ফ্রান্সের প্রেসিডেন্ট সহ প্রচুর লোকজন ৩২ নম্বরে দেখতে গিয়েছিলেন। সেই ৩২ নম্বরের কিছুই আর নাই, ধূলিকণায় মিশিয়ে দেওয়া হচ্ছে। সেই ৩২ নম্বর নিয়ে আপনার সমর্থকদের উদ্দেশ্যে সর্বশেষ যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। মিল্লাত, আমি সত্যিকার অর্থে গত কয়েকটা দিন মানসিকভাবে, বিশেষ করে বুধবার রাত পরবর্তী, বিপর্যস্ত। এ কারণেই যে দেশে ঘোষণা দিয়ে জাতির পিতার আবাসস্থল, অবশ্যই আবাসস্থল, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সূতিকাগার ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়, আগুন জ্বালানো হয়, বুলডোজার ব্যবহার করা হয়, সে দেশের মুক্তিকামী মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যে ক্ষত সৃষ্টি হয়েছে, তার জন্য কিছু বলার দরকার নাই। কারণ আমাদের মধ্যে এর মাধ্যমেই আত্মিক শক্তি সৃষ্টি হয়েছে, যেটি হচ্ছে আওয়ামী লীগের মধ্যে যে বিভাজন, অপছন্দ, অনেক নেতৃত্বের প্রতি অনাস্থা, সেগুলো যেন কেটে যাচ্ছে এবং আওয়ামী লীগ নিজ শক্তিতে ঐক্যবদ্ধভাবে বলীয়ান হচ্ছে, এটুকুই আমার মনে হয়। আপনি ভালো থাকবেন হাবিব মিল্লাত। আমরা আগামীতেও আপনাদের সাথে কথা বলবো। আপনারা আপনাদের, আমরা সবাই মিলে আমাদের দেশটাকে ভালোবাসি, আমাদের দেশটা ভালো থাকুক, সবাই মিলে আমরা দেশটার জন্য কাজ করি, সেই কামনা থাকতো ভবিষ্যতের দিকে তাকিয়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের শুভেচ্ছা।